যমুনা নদীর এ তীরে মথুরা, অপর তীরে গোকুল। 5000 বছর আগে এই মথুরাতে কংসের কারাগারে পিতা বাসুদেব ও মাতা দেবকীর গর্ভজাত অষ্টম সন্তান রূপে জন্ম নিয়ে পৃথিবীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর কংসের হাত থেকে বাঁচানোর জন্য পিতা বাসুদেব তাকে যমুনা নদী পেরিয়ে নিয়ে যান গোকুলের নন্দবাবার গৃহে। তারপর থেকে নন্দবাবা ও মাতা যশোদার পালিত সন্তান রূপে বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই গোকুলে কাটান তার বাল্যকাল এবং তারপর প্রায় 2-3 বছর পর চলে যান বৃন্দাবনে। প্রায় 11 বছর তিনি কাটিয়েছিলেন গোকুল এবং বৃন্দাবনে। এই গোকুলকে কেন্দ্র করে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকালের পবিত্র লীলা কাহিনী, যা আজও গোকুলের প্রতিটি স্থানে গেলে অনুভব করা যায়। গত কয়েকটি পর্বে দেখিয়েছি বৃন্দাবনের হোলি উৎসব পালন, বার্সানের রাধারানীর মহল, গোবর্ধন পরিক্রমা এবং বৃন্দাবনের 15টি মন্দিরকে কেন্দ্র করে থাকা কাহিনীর ইতিহাস। আজকে আমার বৃন্দাবন সিরিজের 5ম পর্ব, তথা এই একটি ভিডিওতেই দেখাবো শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং শ্রীকৃষ্ণের বাল্যকালের কাটানো স্থান গোকুলের গুরুত্বপূর্ণ সব মন্দির এবং সেই সব মন্দিরকে কেন্দ্র করে থাকা শ্রীকৃষ্ণের লীলা কাহিনী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি বৃন্দাবন থেকে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে, এবং তারপর এখান থেকে আমরা গোকুলের বিভিন্ন মন্দির দর্শন করব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই মথুরা এবং গোকুলের শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এবং বিভিন্ন মন্দির আজকে আমরা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বৃন্দাবন থেকে মথুরা আসতে গেলে কিন্তু বিভিন্ন অটো টোটো সার্ভিস রয়েছে। যে বৃন্দাবন মথুরা মার্গ রয়েছে সেই রাস্তা ধরে কিন্তু অটো টোটো ইত্যাদি মথুরায় আসে এবং মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে নামায়। বৃন্দাবন থেকে যে অটল্লা চঙ্গি বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু অটো ইত্যাদি পাওয়া যাচ্ছে। সেখান থেকে 50 টাকা মাথাপিছু ভাড়া নিয়ে আসবে তোমাকে শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে। 8 থেকে 8.5 কিলোমিটার রাস্তা, 20 থেকে 30 মিনিট সময় লাগে। এই জন্মভূমির সামনে থেকেই কিন্তু এই প্রথমে গোকুল যাওয়ার জন্য প্রচুর অটো সার্ভিস রয়েছে। 50 টাকা করে মাথাপিছু ভাড়া নেয় এবং আমরা যেহেতু গোকুলের বেশিরভাগ মন্দিরই 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমরা ঠিক করলাম প্রথমে গোকুলের মন্দিরগুলো ঘুরে আসবো, তারপরে এসে শ্রীকৃষ্ণের জন্মভূমি এগুলো দর্শন করবো। তো এখন সরাসরি আমরা গোকুলে যাচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে থেকে এখান থেকে কিন্তু টোটো সার্ভিস রয়েছে। গোকুল এখান থেকে মোটামুটি 13 কিলোমিটার। তো বেশিরভাগ মানুষই এখান থেকে পুরো অটো বা টোটো রিজার্ভ করে তারপরে যায়, কিন্তু আমরা শেয়ারে পেয়ে গেছি এবং এই ভাইয়া বলছেন যে এখানে সবাই ম্যাক্সিমাম যেহেতু রিজার্ভ করে যায়, তো ওখান থেকে ফেরার অটো সহজে পাওয়া যায় বা ফেরার টোটো পাওয়া যায় শেয়ারে গেলে। এই ভাইয়া বলছে যে উনি ওখানে ওয়েট করবে, ম্যাক্সিমাম মন্দিরগুলো দেখতে ঘন্টাখানেক লাগে, তো তারপরে আবার তার অটোতেই আমরা ব্যাক করি, তার টোটোতেই আমরা ব্যাক করি। মথুরা থেকে গোকুল পর্যন্ত এসে তারপরে আরও 4 কিলোমিটার গিয়ে পরপর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পরপর সব মন্দিরগুলো পড়ে। তো তোমরা এই জায়গাগুলো কিভাবে ঘুরবে? তো প্রথমে চাইলে তো গাড়ি তোমরা ভাড়া করতেই পারো, 2500 থেকে 3000 মতো পড়বে। এছাড়া তোমরা যে শ্রীকৃষ্ণের জন্মভূমি রয়েছে মথুরাতে, সেখান থেকেও তোমরা টোটো কিন্তু ভাড়া করতে পারো। আমরা যাচ্ছিলাম এই গোকুল এফডি, তারপর টোটোর এই ভাইয়ার সাথে কথা বলে আমরা কিন্তু পুরোটা একেবারে কভার করেছি এই ভাইয়ার টোটো। তো তাতে আমাদের মোটামুটি ভাড়া পড়েছে 250 টাকা পার হেড। তো আমরা টোটোতে 4 জন রয়েছি, টোটাল 1000 টাকা ভাড়া নিচ্ছে। এবং তিনি আমাদের এই মথুরা থেকে এই গোকুল থেকে বিভিন্ন মন্দিরগুলো সব ঘুরিয়ে তিনি আবার কিন্তু আমাদের ওই মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে নামাবেন। তো এইভাবে কিন্তু তোমরা মথুরা গোকুল টোটো ভাড়া করে তোমরা ঘুরতে পারো। এই হচ্ছে রমন রেতির প্রবেশদ্বার। এই রমন রেতি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর বন্ধ থাকে আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ব্রজভূমি পরিক্রমা করতে করতে কখনো গোকুল আসলে দেখতে পাবে এক বিশেষ স্থানে ভক্তরা সেই স্থানের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। স্থানটির নাম পবিত্র রমন রেতি। এখানকার মাটি কোনো সাধারণ মাটি নয়, এই সেই জায়গা যেখানে কৃষ্ণ তার ভাই বলরাম এবং তার বন্ধুদের সাথে মাটিতে খেলতেন।
শুধু এখানকার এই মাটি ভগবান মুখে দেওয়ার পর যশোদা মাকে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন যমুনার তীরে। প্রায় 200 বছর আগে বিখ্যাত সাধক স্বামী জ্ঞানদাসজি 12 বছর ধরে রমন রেতিতে কঠোর তপস্যা করেছিলেন। তার ভক্তিতে খুশি হয়ে ভগবান তার সামনে হাজির হন এবং এখানেই রমন বিহারীজি মন্দির দেখতে পাবেন। এই রমণনীতিতে আসলে তোমরা এক অপরূপ দৃশ্য দেখতে পাবে যে শত শত ভক্ত এখানকার বালিতে নিজের সর্বাঙ্গ মিশিয়ে দিচ্ছেন। বলা হয় এখানকার মাটিতেও নাকি প্রাণ আছে, কারণ বলা হয় এই সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ এবং বলরাম তার সখাদের নিয়ে এই স্থানেই খেলা করতেন। তাই শ্রীকৃষ্ণের অঙ্গের স্পর্শে এখানকার প্রতিটা মাটি প্রাণ লাভ করেছে বলা হয়। তাই ভক্তরা এখানে এসে কিন্তু গড়াগড়ি দেন এবং সর্বাঙ্গ এখানকার মাটিতে মিশিয়ে দেন। তবে একটা কথা, এখানকার মাটি কিন্তু কেউ বাড়িতে নিয়ে যাবে না, কারণ বলা হয় এখানকার মাটি বৃন্দাবনের মাটি, তো বৃন্দাবনের মাটিতেও নাকি প্রাণ আছে। তো সেই মাটির কত সৌভাগ্য যে তারা এখানে জীবন পেয়েছে। কেউ কখনোই বৃন্দাবনে আসলে এই রমন রেতির মাটি হোক বা যেখানের মাটি হোক কেউ কিন্তু নিয়ে যাবে না বাড়িতে। এই রমন রেতির উল্টো দিকে কিন্তু একটা হরিণ পার্ক রয়েছে। देख ये हाथ से खाएंगे देख। এখন আমরা যেই মন্দিরটাতে রয়েছি এই মন্দিরটাকে বলা হয় 84 খাম্বা। অর্থাৎ এই নিয়ে একটা মতবাদ আছে যে শ্রীকৃষ্ণকে বাসুদেব নন্দবাবার কোন বাড়িতে নিয়ে এসেছিলেন। তো এই গোকুলের এই মন্দিরটার এখানকার গ্রামের পুরোহিতরা এই মন্দিরটাকে কিন্তু বলেন যে নন্দবাবার প্রাচীন বাড়ি। অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে তার বাল্যকালে জন্মের পর এখানেই নিয়ে এসেছিলেন। এবং 84 খাম্বা তার কথার অর্থ হচ্ছে এখানে কিন্তু 84টা স্তম্ভ রয়েছে সেই প্রাচীন যুগের 5000 বছর আগেকার। তার মধ্যে 4টি মূল স্তম্ভ রয়েছে। সেই 4টি মূল স্তম্ভকে বলরাম তার সেই 4টি মূল স্তম্ভের মাঝখানে তার মাতা পিতাকে দাঁড় করিয়ে প্রদক্ষিণ করেছিলেন এবং বলেছিলেন তার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গিয়েছে। বর্তমানে এই 4টি স্তম্ভকে পুজো করা হয়। আরও বলা হয় পিলারগুলো গোনা শুরু করলে কখনোই 84টি নাকি পাওয়া যায় না, 83 অথবা 85টি পাওয়া যায়। আমার তো গোনা হয়ে ওঠেনি, তোমরা আসলে গুনে দেখো। এরপরে আমরা এসেছি উখাল বন্ধন, অর্থাৎ বাল্যকালে শ্রীকৃষ্ণকে মা যশোদা যে উখলে বেঁধে রাখতেন, অর্থাৎ উখল মানে হচ্ছে জাতা, সেই যুগের সেই উখল বা জাতাটি কিন্তু এই মন্দিরে স্থাপিত রয়েছে বা এখনও কিন্তু সেটা রয়েছে। বাল্যকালে শ্রীকৃষ্ণ মাখন চুরি করতেন, তাই যশোদা মা তার ছোট গোপালকে মাখন চুরির দণ্ড দিতে তাকে বেঁধে রাখতেন একটি উখল অর্থাৎ জাতার সাথে। শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধে রাখার পরেও তাকে কি থামানো যায়? বাল্যকৃষ্ণ সেই উখল নিয়ে এদিক ওদিক হেঁটে বেড়াতে বেড়াতে দুটি অর্জুন গাছের মাঝে আটকে যান। সেই অর্জুন গাছ দুটি আসলে কুবেরের 2 পুত্র নারদের অভিশাপে গাছে পরিণত হয়। তাদের শাপমোচন হয় শ্রীকৃষ্ণের দ্বারা এই স্থানে এবং এই লীলার পর তার নাম হয় দামোদর। তাই সমগ্র কার্তিক মাস জুড়ে দামোদর মাসে পালন হয়, অর্থাৎ রাধাকৃষ্ণকে প্রদীপ দেখানো হয় এই মাসে। এই উখলটি পরবর্তীতে এই যমুনার তীরেই খুঁজে পাওয়া যায় এবং এই স্থানে রেখে পূজা করা হয়। 12টা বেজে গেছে, তো সেই উখলটি আমরা এখন দেখতে পারলাম না যেহেতু মন্দিরটা বন্ধ রয়েছে এখন। এখানকার প্রতিটা মন্দিরই কিন্তু একদম পরপরই রয়েছে। তো তোমরা যদি গাড়ি ভাড়া করে আসো তো পরপর মন্দিরের সামনে নামলেই একটার পর একটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের এরকম দূরত্বে পরপর রয়েছে। তো আমরা তো যেহেতু টোটো ভাড়া করেছি, তো আমাদের টোটো ভাই একদম মন্দিরের পাশেই আমাদের নামাচ্ছে এবং সেখান থেকে আমরা মন্দিরটা দেখে আসছি। বা যারা কিন্তু এখানে অনেক কিন্তু বাস ভাড়া করেও আসে। বাস ভাড়া করলে আবার বাস একটা জায়গায় দাঁড়ায়, সেখান থেকে তোমাদের একটু হেঁটে যেতে হতো। এরপরে আমরা এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে এবং এই ব্রহ্মাণ্ড ঘাটে কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকালের এক লীলা কাহিনী রয়েছে। মা যশোদা এই ঘাটেই জল নিতে আসতেন এবং সঙ্গে শ্রীকৃষ্ণ আসতেন এবং এই ঘাটেই কাছেই এসে মুখে মাটি দিতেন। তো মা যশোদা সেই মুখের মাটি দেখতে গিয়ে
দেখেন বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন তার মুখের মধ্যে মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন এবং তা দেখে মা যশোদা কিন্তু মূর্ছিত যান। এই ঘাটের কাছেই এসে মা যশোদাকে শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন বলে এই ঘাটটির নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই রয়েছে ব্রহ্মাণ্ড বিহারী মন্দির, আর এখানকার ঠাকুরকে কিন্তু প্রসাদ হিসাবে মাটির ঢেলা দেওয়া হয়। তো গোকুল আসলে অবশ্যই এই ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করুন। এরপরে আমরা এসেছি চিন্তাহরণ মহাদেব মন্দির। এই মন্দিরেরও একটি শ্রীকৃষ্ণের বাল্যকালের এক কাহিনী রয়েছে। মা যশোদা যখন এই শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ড দেখে মূর্ছিত যান, তারপর থেকেই তিনি শ্রীকৃষ্ণকে নিয়ে চিন্তায় ছিলেন। পরবর্তীতে মহাদেব এসে মা যশোদার চিন্তা দূর করেন এই স্থানে, তাই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় এবং এখানে মহাদেব চিন্তাহরণ মহাদেব রূপে পূজিত হন। এবং এই মন্দিরের পাশেই রয়েছে যমুনার ঘাট, এবং এই যমুনার জল তুলেই প্রচুর ভক্তরা কিন্তু এই চিন্তাহরণ মহাদেবের মাথায় জল ঢালেন, এবং বলা হয় যে এই মহাদেবের মাথায় একবার জল ঢাললে 108 বারের পুণ্য একবারই পাওয়া যায়। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, সেই গোকুলে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে জন্মের পর নন্দদেবের হাতে এসে তুলে দিয়েছিলেন এবং এখানে শ্রীকৃষ্ণ কিন্তু 11 বছর 52 দিন ছিলেন। পরবর্তীতে কংসের অত্যাচারে এখান থেকে নিয়ে চলে যায়, সমস্ত গ্রামবাসীকে নিয়ে চলে যায় হচ্ছে পাহাড়ে নন্দগাঁও। এখন আমরা যাচ্ছি নন্দ বাবার মন্দিরে, অর্থাৎ নন্দ বাবার মহলে। এখানে তোমাদের এখানে কিন্তু এই গ্রামের বেশ কিছু ব্রাহ্মণ আছেন, তারা তোমাদেরকে এই পুরো মন্দির আশপাশটা ঘুরিয়ে দেখাবেন। তো সমস্ত কিছু দেখানোর পর তাদের কিছু ব্রাহ্মণ দক্ষিণা হিসেবে কিছু তাদের দিতে হয়। গ্রাম আগে নাম ছিল গোকুল, পরবর্তীতে সেটা হয়ে যায় গোকুল, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর গোমাতা, অর্থাৎ এই গ্রামের প্রচুর প্রায় সব বাড়িতেই হচ্ছে গরু রয়েছে, গাভী রয়েছে। তো সেই হিসাবে প্রাচীনকালে এই গ্রামের নাম ছিল গোকুল এবং এখন বর্তমানে সেখানে গোকুল হিসাবে পরিচিত। প্রথমে তো আমরা গিয়েছিলাম চৌরাসি খাম্বায়, যেটাকে বলা হয় 5000 বছর পুরনো শ্রীকৃষ্ণ যেখানে বাল্যকাল কাটিয়েছিলেন, অর্থাৎ নন্দ বাবার মন্দির। কিন্তু এই যমুনার তীরে এই মন্দিরটাকেও কিন্তু নন্দ বাবার মহল বলে ধরা হয়, সে নিয়ে বেশ মতবাদ আছে। কিন্তু আমরা সেই মতভেদে না গিয়ে দুটি মন্দিরই দর্শন করলাম। তবে এই মন্দিরটিতে আসলে কিন্তু একটু সাবধানে থাকবে, এখানকার কিছু পুরোহিত এবং যে টোটোওয়ালারা থাকে তাদের সাথে একটু টাই আপ থাকে, তো তারা কিছু টাকা পয়সা চায় মন্দির দেখানোর জন্য, মন্দির ঘুরিয়ে দেখার জন্য। শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারের সামনে কিন্তু একদম ঠিক উল্টো দিকে প্রচুর রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে। তো আমরা একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য ঢুকেছি এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে জৈন রেস্টুরেন্ট। এখানে মোটামুটি এখানকার যে খাবার থালি ইত্যাদি পাওয়া যায়। আমরা এখানে একটা সাদা থালি অর্ডার করেছি, যেটা পড়েছে 150 টাকা এবং থালিতে কি কি দিয়েছে আমি দেখাই। এখানে রুটি দিচ্ছে 5টা, আরও আসবে, পাঁপড় দিয়েছে, ভাত, এটা একটা ডাল, ঠিক আছে, এটা একটা আলুর তরকারি, এটা কি আমি এখন উদ্ধার করতে পারলাম না, আর এই হচ্ছে পনির। এতক্ষণ পর এটা আমি উদ্ধার করতে পারলাম। এটা হচ্ছে রায়তা, ঠিক আছে, একদম পুরো ফালতু খেতে। ওভারঅল খাবারের কথা যদি বলি, খুব ভালো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতন। যেহেতু ঘুরতে ঘুরতে দুপুরে বেশ খিদে পেয়েছিল, রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছিলো মোটামুটি ভালো। আর এখানে সবই তো থালি সিস্টেম, এরকম 4-5টা রুটি দাগিয়ে দেয় আর একটু ভাত দেয়, তো সেই হিসাবে ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়। খুব ভালো যে সেটাও আমি বলবো না, আর একেবারে যে খারাপ তাও বলবো না। তবে এখানে পনিরটা কিন্তু খুবই স্পাইসি। এই যে দেখো পনিরটা এত স্পাইসি, এই ওপর দিয়ে পুরো তেল। এখন আমরা রয়েছি শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কংসের কারাগারের সামনে। এই হচ্ছে সেই স্থান যেখানে পিতা বাসুদেব আর মাতা দেবকীর
সন্তান রূপে শ্রীকৃষ্ণ জন্ম নেন মাতা দেবকীর গর্ভের অষ্টম সন্তান রূপে। একদম এখান থেকে সোজা গেলে হচ্ছে গেট, এবং গেট থেকে কিছুটা এগিয়ে আসলেই পড়বে এপাশে জন্মস্থান প্রবেশের দ্বার। এটা গেট 1 নম্বর। এখানে কিন্তু প্রবেশ করতে গেলে কোনো রকম কোনো মোবাইল বা ইলেকট্রনিক দ্রব্য বা ক্যামেরা ইত্যাদি কিন্তু কিছু অ্যালাউ নয়। সব কিছু এখানে জমা দিয়ে তারপর প্রবেশ করতে হয়, কারণ এখানে কিন্তু ব্যবস্থাটা বেশ কড়াকড়ি। এই হলো জন্মভূমির প্রধান গেট। গেট দিয়ে প্রবেশের পর ভেতরে রয়েছে অনেক মন্দির। রয়েছে প্রধান গর্ভগৃহ অর্থাৎ কংসের কারাগার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় সেই দাপর যুগে। এই স্থানেই তার প্রপৌত্র বজ্রনাভ একটি মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু কালের নিয়মে তা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য আরও একটি মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের কথা চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বর্ণনাতেও পাওয়া যায়। কিন্তু 1018 সালে গজনী সুলতান আক্রমণ করলে এই মন্দির লুট হয় এবং কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর ঔরঙ্গজেব 1670 সালে আক্রমণ করলে এই মন্দিরের বাকি অংশটুকু কেশবদেব মন্দিরও ধ্বংসপ্রাপ্ত হয় এবং এই স্থানে একটি মসজিদ নির্মাণ হয়, যেটা বর্তমানে রয়েছে। কিন্তু বর্তমানে যে মন্দির কমপ্লেক্স রয়েছে সেটি 1958-তে রিকনস্ট্রাক্ট হয়। প্রাঙ্গণের ভিতর 3টি প্রধান মন্দির রয়েছে: কেশবদেব মন্দির, গর্ভগৃহ এবং ভাগবত ভবন, যেখানে রাধাকৃষ্ণ পূজিত হন। আমার পিছনে এখন যে বিশাল কুণ্ডটা দেখছো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়েই মাত্র কয়েক মিটার ডিস্টেন্সে হাঁটা পথ। বিশাল এক কুণ্ড এটা। কুণ্ডের নাম হচ্ছে পোট্রা কুণ্ড, এবং বলা হয় যে এই কুণ্ডতেই পিতা বসুদেব এবং মাতা দেবকী এই কুণ্ডেই এসে জামা কাপড় ধুতেন। আমরা আবার চলে আসলাম বৃন্দাবনে। মথুরা থেকে বৃন্দাবনে আসার জন্য শ্রীকৃষ্ণের জন্মভূমির গেট থেকে বেরোলেই কিন্তু তোমরা আবার অটো টোটো পেয়ে যাবে। আমরা সেখান থেকে আবার টোটো ধরে 30 টাকা ভাড়া টোটো নিয়ে আমরা চলে আসলাম প্রেম মন্দিরের সামনে। ওই মথুরা থেকে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলোর তথ্য কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাও। কেননা এই সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রতিটা ইনফরমেশান জোগাড় করে, তথ্য, ইতিহাস, গল্প, কাহিনী সব জোগাড় করে তারপরে ভিডিওটা বানিয়েছি। একটা কমেন্ট করে অবশ্যই জানাবে ফিডব্যাক হিসেবে। এর আগের ভিডিওতে তোমরা বারসানা এবং বৃন্দাবনের হোলির সমস্ত ভিডিও তোমরা দেখেছো, সেগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো না দেখলে দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। বৃন্দাবন মথুরা যাইনি, এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।